আচ্ছা, রোজ একই কথা শুনতে কি আপনাদের ভালো লাগছে? সত্যি করে বলুন তো। ছাড়ুন, তার চেয়ে বরং আজকের গল্পটা শুনুন। এটা হচ্ছে হর্ষবর্ধন গোবর্ধন সিরিজের দ্বিতীয় গল্প। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক দিন এবং গল্পগুলোকে যতজনের কাছে পারেন শেয়ার করুন। নইলে কিন্তু আজকের গল্পের নামটা বলবো না। আচ্ছা থাক, বলেই দিচ্ছি। আমাদের আসরে আজকের গল্প শিবরাম চক্রবর্তী রচিত দেশের মধ্যে নিরুদ্দেশ। দাদা, অনেক দিন আমরা দেশ ছাড়া, যাব একবারটি দেশে। দেশের জন্য ভারী মন কেমন করছে আমার। বাবা, দেশ আবার কোথায় রে? যেখানে রয়েছি এখানটা কি আমাদের দেশ না? ওরে, সারা ভূভারতই তো আমাদের দেশ। তা তো জানি, কিন্তু স্বদেশ বলে একটা কথা নেই? যেখানে জন্মেছি, বড় হয়েছি, খেলাধুলা করেছি, সে দেশকে বড় হয়ে ফিরে দেখবার স্বাদ হয় না একবার? এই ভূভারত তো সবার দেশ, আমার কিসের আপন? আমার দেশের জন্য মন কাঁদছে দাদা। সে দেশ কি আর আছে রে? কবেই নিরুদ্দেশ হয়েছে। সেখানে গিয়ে বাস্তবে তুই কিছু চিনতেও পারবি না, তোকেও কেউ চিনবে না, সব নিশ্চিহ্ন। কি করবি সেখানে গিয়ে? কেউ তো তোকে পাত্তাও দেবে না। না, তবু একবারটি যাব। যাই না দাদা? যা তবে। আর যাচ্ছিসই যখন, আমার একটা কাজ ছেড়ে আসিস। আমি তো কাজের মানুষ, সময় নেই কোথাও যাওয়ার। তুই যখন যাচ্ছিসই, স্বামীজির কাছে আমার ঋণটা শোধ করে আসিস এই সুযোগে। স্বামীজির ঋণ? স্বামীজির কাছে তুমি আবার ধার করলে কবে গো? আহ, টাকা করি আবার একটা ধার হলো নাকি? ও তো ফিরিয়ে দিলে শোধ হয়ে যায়। সে ঋণ নয় রে, এ ঋণ অপরিশুদ্ধ। আচ্ছা শুনি, কি ঋণ? তোমার এ ধার আবার কেমন ধারা ধার? যাওয়ার আগে জানিয়ে দেবো তোকে, তবে এইটুকু কই এখন। সেবার পা ভেঙে রামকৃষ্ণ সেবাশ্রমে গিয়ে পড়েছিলাম না বেশ কিছুদিন, তখন এক স্বামীজি এসে অযাচিতভাবে ধর্মশিক্ষা দিতেন। কেবল আমাকে না, আমাদের সব রোগীকে। সেই শিক্ষার ঋণ শুধতে হবে আমায়। ও, এই কথা। তা দেবে সুদে? সুদে আসলে সুদে দেবে? কি করতে হবে বলো আমায়। বলবো রে, বলবো। অঢেল টাকাও দেবো, সেই জন্য অনেক টাকার দায়ও চাপিয়ে দেবো তোর মাথায়। গৌহাটি স্টেশনে নেমে গোবরা দেখলো যে দাদার কথাটাই খাঁটি। তার দেশ কোথায় যেন নিরুদ্দেশ। প্ল্যাটফর্মের এধার থেকে ওধার অবধি দুবার চষে গিয়েও চেনা জানা একজনেরও সে উদ্দেশ পেল না। এমনকি স্টেশনকেই যেন অচেনা মনে হয়। যে গৌহাটি স্টেশনে উঠে তারা কলকাতায় পাড়ি দিয়েছিল, তার চেহারাটাই পাল্টে গেছে। আরো অনেক লম্বা চওড়া যেন এখন। তবু ওরই মধ্যে একজনকে একটুখানি চেনা চেনা বলে তার ঠাউর হলো। প্ল্যাটফর্মের একধারে বসে এক মনে সে জুতো সেলাই করছিল। তার কাছে গিয়ে শুধালো, হারু দাজে, এই চিনতে পারো আমাকে? আরে, এ যে গাবু ভাইয়া গো। আরে চিনবনি তোমারে? সে কি কথা, আমার চোখের ওপর দিয়ে এতটা বড় হলে। তা সাত সকালে উঠে চলেছ কোথায় শুনি? যাব কি গো, এলাম যে। এই ট্রেনটাতেই তো এলাম। ট্রেনে এলে? হারু হতবাক। তা গেছলে কোথায় গো এর মধ্যে? কলকাতায়। সেখানেই ছিলুম তো একদিন। ও মা,
কিচ্ছু খবর রাখো না? অবাক করলে হারুদা। কলকাতায় ছিলে একদিন? কই, আমি তো কিছু জানি না, কেউ কিছু বলেই নি আমায়। আর যা দিনকাল, কারুর খবর আর কেউ রাখে না রে ভাই। ফুরসত কই খবর রাখার? হ্যাঁ, তাই বলো। গোবর্ধন সায় দেয়। যা বলেছ। তা হারুদা, তুমি কি আজকাল স্টেশনেই তোমার কাজ করো নাকি? না করলে আর চলে না রে ভাই। যা দিনকাল পড়ছে না, এই ঘরে বসে রোজ করে আর কুলায় না। ওই বড় বড় মেলগাড়িগুলো যাওয়া আসার সময় আমি আসি কেবল। গাড়ি তখন বেশ খানিকক্ষণ দাঁড়ায় তো, এই যাত্রীবাবুরা সেই সময়টায় জুতা পালিশ কইরে নেয়। তাড়াহুড়োর মুখে ওই কম মেহনতে একটু বেশি উপায় হয়ে যায় আর কি। তাই বুঝি? আচ্ছা আচ্ছা, কলকাতা যাওয়ার আগে আমার জুতো জোড়া মেরামত করতে দিয়ে গেছিলাম তোমাকে। বছর 17 আগেকার কথা, মনে আছে তোমার? এই তো সেদিন, মনে থাকবে না মানে? সারানো হয়েছে নাকি? তুমি বলেছিলে আর দিন 2 বাদে এসে নিয়ে যেতে। এতদিনে হয়েছে নিশ্চয়ই? নিশ্চয়। আরে একদিনে সারানো হবে না? কি যে বলো তুমি ভায়া। হারু আশ্বাস দেয়। চলো চলো, এখনই দিয়ে দিচ্ছি, আমার হাতে হাতে তোমার দিয়ে দিব। স্টেশন ছেড়ে বেরোলো দুজনে। গোবরা বলে, স্টেশনের, দাঁড়াও দাঁড়াও, স্টেশনের এই রাস্তাটা তো বড় রাস্তায় ছিল জানি, কিন্তু এখন তো যেন আরও বেশ বড় হয়েছে মনে হচ্ছে। শুধু এইটে? হ্যাঁ, আরে অনেক বড় বড় রাস্তা হয়েছে এই এলাকায়, এই শহরে। সে শহর আর নেই রে ভাই। 2 দিন বাদলে না একেবারে সেনাই দেয়। আরে এইখানে, মানে এইখানে, এইখানে কোথায় যেন আমাদের বাড়িটা ছিল না? দেখে চমকে ওঠে গোবরা। গেল কোথায় বাড়িটা? আরে প্যারিস হয়ে তো পড়েছিল এতদিন। মিউনিসিপালিটি তোমাদের বাড়িটা আর তার লাগাও সব বাড়ি দখল নিয়ে এই ভেঙে চুরে এই রাস্তাটা চওড়া করেছে। হে, তাহলে এখন উঠবো কোথায় গো? জলে পড়েছো নাকি? আমার বাড়িতেই উঠবে না হয় তো কি হয়েছে? তোমাদের পরিবারে কজনা? মানে আমি আবার বাড়তি বোঝা হব না তো গিয়ে? সব মিলিয়ে ওই 51 জন। 51টি পরিবার তো আমাদের। যেখানে ওই 51 জনের মাথা গোজার জায়গা আছে, সেখানে তোমারও ঠাঁই হবে রে ভাই। আর কদিনের জন্যই বা? এবার অবশ্যই দিন কয়েক। গোবরা জানায়। তবে যে কাজের জন্য এসেছি না, সেটা সমাধা হলে তারপরে দাদাও আসবেন একবারটি। হ্যাঁ, মানে তাকেও আসতে হবে, তবে ওই কয়েকদিনের জন্যই। হ্যাঁ, তাতে কি হয়েছে? বললাম না, আমাদের 51টি পরিবার। যাহা 51 তাহাই 52, যাহা 52 তাহাই 53। তা বটে, তা বটে। যেতে যেতে ওদের কথা হয়। তা হারুদা, ওই এই রাস্তাতে কোন একটা গলিতে যেন আমিনা বিবিরা থাকতো না? ওই তাদের বাড়ির পেছনে বেশ কয়েকটা পেয়ারা গাছ ছিল, খাসা পেয়ারা হতো। স্কুলে যাওয়ার পথে আমরা পেড়ে পেড়ে খেতুম। এই তল্লাটে তারা নেই করে ভাই। এখানকার সব বেচে বুসে শহরের ওধারে গিয়ে তারা এখন বাসা বেঁধেছে। আরে পেয়ারা বেচে সংসার চলতো তাদের। ভারী গরিব ছিল তারা। গরিব বলতে আমিনা বিবির কসম, সেই পেয়ারা খা। আরে মারা গেলে তো তার গোরস্থানে গিয়ে কবর দেওয়ার পয়সা জোটেনি। তাই নাকি? হ্যাঁ রে ভাই। আরে তাই বাধ্য হয়ে বাড়ির ওই পেছনটায় পেয়ারা গাছগুলোর গোড়াতেই তাকে গোড় দেওয়া হয়েছে। আর বিধাতার কি লীলা রে ভাই, সেই গোড় দেওয়ার থেকেই সেইখানেই তো গোড়া। এত যে গরিব ছিল আমিনা বিবিরা না। হ্যাঁ,
হ্যাঁ, দাদা তো বলছিল সেই কথাই। যাচ্ছিস যখন তখন মনে করে আমিনা বিবিকে যদি কিছু সাহায্য। তা দিতে পারে সে সাহায্য, কিছু কেন, বেশ কিছু সে দিতে পারে। চাও না, চাও তার কাছে গিয়ে একবার সেই দেখো না। হারু বাতলায়। আরে তার কাছে গিয়ে চাইবো কি, তাকেই তো কিছু দিতে বলেছে দাদা, মানে দিয়েও দিয়েছে আমার সঙ্গে। তাদের আবার কি দেওয়া গো? হ্যাঁ, তাদের কি সেদিন আসে রে ভাই, যে পেয়ারা খা সেই গোড় দিতে গিয়ে, আরে সেইখানেই তো গোড়া, আরে সেই থেকেই তো বরাত ফিরে গেল তাদের। শাবলের গায়ে ঠন করে উঠে ওই মাটি চাপা মোহরের ঘরা বেইরে পড়লো। আরে সেই থেকেই তো তারা বড়লোক। শহরে বড়লোকদের পাড়ায় বাড়ি কিনে ছেলে মেয়ে সব কিছু নিয়ে এখন সুখে রয়েছে আমিনা বিবি। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, গোবরা আনন্দে গদগদ। কিসের থেকে কি করে কার যে বরাত ফিরে যায় কেউ বলতে পারে না গো। হারু সুধায়। তা এখান থেকে ওই কৈলকেতে গিয়ে তোমাদের কিরম বরাত ফিরল শুনি? টাকা কামাতেই তো যাওয়া কৈলকেতায়, তাই না? গোবরা বলে, না, আমিনা বিবির মতন অমর না হোক, মানে হয়েছে কিছু 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 হয়েছে আর কি। হ্যাঁ, হয়েছে। মানে ওই দাদা একখানা কারখানা ফেঁদেছে, কাঠচেরাইয়ের কারখানা। এই সেখানে যত সব আসবাবপত্র বানায় আর কি। ভালোই করেছো তোমরা। চাকরি বাকরি তো বড় একটা মেলে না ভাই আজকাল। ঘরে ঘরেই তো ছোটোখাটো কারখানা আজকাল দেখতে পাবে। এমনকি আমারটাকেও তো তুমি একটা ওই জুতা সেলাইয়ের কারখানা বলে ধরতে পারো। বললেই হয় কারখানা, বাধা কি? হ্যাঁ, বললে কিছু বাধা তো হয় না। জুৎসই জবাব গোবরার। তবে আমাদের এমন একেলে কারখানা নয় গো। হ্যাঁ, কতজনা কাজ করে সেখানে, বিরাট এক শেডের তলায়। শেড? শেডে আবার কি গো? আরে করোগেটেড শেড, মানে ছাদ বলেই ধরতে পারো। সবাই আমরা সেখানে এক পরিবারের মতোই, অত লোক সব এক শেডের তলায়। হ্যাঁ, তা আমাদের পরিবারটাই কম কিসেরা? আমি, আমার বউ, শালি, ক্যাঁচা বাচ্চা, তারপর ওই গরু বাছুর ছাগল ভেড়া খচ্চর ঘোড়া, তারপর হলো গিয়ে ওই কুকুর বেড়াল হাঁস মুরগি, তারপর ওই নেংটি, না থাক, ওই নেংটি দূরের কথা নয় বাদই দিচ্ছি, সব মিলিয়ে হবে ওই 50 জন ধরো। সবাই তো আমরা রয়েছি একটা ছাদের তলায়। ওই তো 51 পরিবার তোমায় বললুম। এক ছাদের তলায়, তার মানে? মানে ওই হচ্ছে গিয়ে ওই এক ঘরের ভিতরে। আরে ভাই, একটি তো ঘর, আর ঘর কই আমাদের? হ্যাঁ, কি কি বলছো? গরু ভেড়া সব নিয়ে একসঙ্গে থাকো? কেন, মিলেমিশে তো বেশ আছি। নেংটি দূরের কথা হচ্ছি না অবশ্যই, তারা আবার তেমন মিশুকে নয় রে। আর আর তোমার কারখানা ওই জুতো সেলাইয়ের? কেন, বাড়ির উঠানে? হাওয়ার কোথায়? যেতে যেতে পথের মাঝে থমকে দাঁড়ায় গোবর্ধন। ও হ্যাঁ, মনে পড়েছে। এই মনে হচ্ছে, মানে মনে হচ্ছে এইখানে ছিল তো আমাদের স্কুল বাড়িটা, প্রাইমারি স্কুলের বাড়িটা। মনে পড়ছে তোমার? পড়বে না? কান ধরে কত দিন দাঁড়িয়েছি বেঞ্চির ওপরে ওই স্কুলে। কোথায় গেল সেই স্কুল? আরে গেল কোথায়? ওপর দিয়ে রাস্তা কেটেছে বেরিয়ে গেছে, দেখছো না? তা তো দেখছি, রাস্তায় তো বাড়ি চাপা পড়ে জানতাম, উল্টে বাড়িও যে কোনোদিন রাস্তা চাপা পড়ে এমন তো দেখিনি কখনো। বলতে বলতে তারা হারুর আস্তানায় এসে পড়ল। উঠোনে উঠে গোবরা বলল, ও, এই তো তোমার সেই কারখানা হারুদা। এইখানেই বসি এক কোণে, ওই মুড়াটার ওপরে। হ্যাঁ,
এই কারখানায় বসেই তোমার কাণ্ড দেখা যাক। কাণ্ড আর কি দেখবে রে ভাই, কাজ টাজ তো আজকাল তেমন নাই। আরে সেই জন্যই তো উপরি উপায়ের আশায় ওই স্টেশনে যাওয়া। আচ্ছা, আমার জুতো জোড়াটাই নিয়ে এসো না, দেখা যাক। বানানো হয়ে গেছে বললে বললে না, সেইটি তো প্রকাণ্ড, সেইটাই দেখি। হারু ঘরে ঢুকে আনাচে কানাচে খুঁজে পেতে নিয়ে এলো জোড়াটিকে। এই নাও নাও নাও। ও মা, এ যে কিছুই সারাওনি গো, এ তো তেমনি রয়েছে। আরে দুদিনের মধ্যে হয়ে যাবে খন। আরে বাবা, তুমি তো দুদিন রয়েছো তো এখানে। হ্যাঁ, এই সেবারও তুমি ওই একই কথা বলেছিলে, দুদিনের ভেতর সারিয়ে দেব। এখনো তোমার মুখে সেই একই 2 দিন। যত সব। বাবা, লাগলে ওই 2 দিনই লাগে, বুঝছো? তবে ওই লাগাটাই হচ্ছে যত মুশকিল, এই আর কি। তা তোমার এত ব্যস্ত কিসে শুনি? হ্যাঁ, সুস্থির হয়ে বসো, চাটা খাও, ভালো করে আগে দেখি তোমারে। ভালো করে দেখতে গিয়ে হারুর চোখ ছানা বড়া। বাবা, এই যে দেখছি তোমার মুখটা আগের চেয়েও বেশ চকচকে হয়েছে। হ্যাঁ, ওই সোনো পাউডার এইসব লাগিয়েছো বুঝি? তা বেশ বেশ বেশ। মুখের পর তার চুলের চাকচিক্যে নজর পড়ে। এ বাবা, এ যে তোমার চুলের বাহারও তো কম নয়। তা কৈলকেতের হাওয়া লেগে তোমার যে মাথার একেবারে ভোল পাল্টে গেছে গো। গোবরার শীর্ষস্থানের দৃশ্য তার চোখ কেড়ে নেয়। বাবা বাবা, এ তো দেখছি দিব্যি টেরি বাগিয়েছো। হ্যাঁ, এখানে থাকতে তো কই তোমার ওইসব ওই টেরি বেরি কোনোদিন দেখিনি বাপু। ওই বাবা, এটা গায়ে কি গো? এ তো সিল্ক নয় ভাই, প্রায় ওই সিলিকের মতোই। যদিও কে কি বললে? ট্যারিলিন, নয়া বিলিতি আমদানি বুঝি। হ্যাঁ, কলকাতার এই হালের ফ্যাশন বুঝি এই চলছে। গোবরার আগা পাঁচতলা খুঁটিয়ে মাথার থেকে পায়ের তলায় সে তলিয়ে দেখে। অদ্ভুত কাটসাতে রে জুতা, কয় টাকা রে? হ্যাঁ, এ তো এইখানকার না, আমার তো বানানো নয় ভাই। কে কি বললে? সিনেমারি জুতো? ট্যারিটি বাজার থেকে কিনা? টেরিলিন টপকে মাথার থেকে পায়ের টেরিটি পর্যন্ত বুলিয়ে হারুদার চোখ একেবারে টেরাটি। বাবা বাবা, এই যে দেখছি ডবল ট্যারিটি বাগিয়ে রয়েছে। হ্যাঁ, তা বেশ বেশ বেশ। হারু বলে, আমাদের গাবুজে গাবুরনার হয়ে গেল গো। হ্যাঁ, একেবারে লাট সাহেব। এই আলোচনার ফাঁকে একটা মুরগির বাচ্চা ককর কক করতে করতে কোত্থেকে ছুটে এসেছে। তোমার পরিবারভুক্ত একজন, হ্যাঁ তাই না হারুদা? 51 1, তাই তো? না, ভুক্ত হয়নি এখনো, তবে ওই 51 পরিবারের একজন, তা ঠিক। আজকে ওই পরিবারভুক্ত হবে। আজ হবে? তার মানে? মানে তোমার খাতিরে ওকে কেটে রাত্রি আজ খাবো আমরা, তাই তো বলছিলাম। ওমা, তোমার পরিবারের একজন তো কমে যাবে তো তাহলে? কেন বাড়লেও তো একখানা, তোমাকে নিয়ে তো সেই 51 হলো নাকি? হ্যাঁ, হাসতে থাকে হারু। আমি আর কদিন এখানে? দাদা তার কাজের যে বরাত আমার ঘরে চাপিয়ে দিয়েছে, সেটার ব্যবস্থা করেই আমি চলে যাব এখান থেকে। এই 2-1 দিনের মধ্যেই চলে যাব। এই ভালো কথা। এই তোমার দাদার কথাটাই তো এখনো জানা হয়নি। তা কি কারণে তোমার যে এখানে আসা, সেটি তো এখনো বলনি ভাই। বলছি শোনো, গোড়া থেকেই সব বলি। হয়েছিল কি, গত বছর দাদার আমার একটু পদস্খলন হয়েছিল। হয়, ওরকম হয়।
এই কারু কারু হয়ে থাকে এই বুড়ো বয়সে, সহজে জোড়া লাগতে চায় না রে ভাই। ভাঙা বুক ভাঙাই থেকে যায়, হইলে কিন্তু ভারী মারাত্মক, যাকে বলে গিয়ে ওই ভগ্ন হৃদয়। না না, তা রে বাবা না, ও বুক টুক নয়, পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছিলেন আমার দাদা। হ্যাঁ, কাছাকাছি একটা রামকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল, পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলেন দিন কত। এই সেই অন্য কথাই। হ্যাঁ, তো সেখানে এক স্বামীজি ওদের ওই মঠে রোজ বিকেলে ধর্মশিক্ষা দিতে আসতেন রোগীদের, তা দাদাকেও দিতেন। তা সেই থেকে দাদা সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সমন্বয়, সমন্বয় সমন্বয় এই করে পুরো খেপে উঠেছেন। সভ্য ধর্ম সমন্বয়, সেটি আবার কি গো? শুনিনি তো কখনো। হারুর কাছে কথাটা নতুন ঠেকে। মানে বুঝলে না, মানে হচ্ছে হিন্দু, মুসলমান, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মই এক। এমন কিছু করতে হবে যেখানে সবাই এক হয়ে সমান সমানে মিলতে পারে, মিশতে পারে, মানে ধর্মকর্ম করতে পারে একসাথে, বুঝেছো তো? মানে পরমহংসদেবের সেই সর্বধর্ম সমন্বয়ের জন্য আমার দাদার এখন প্রাণ কাতর। কিন্তু এ তো 2-4 দিনের কম মনে হয় দাদা। তুমি যে বলছো 2 দিন মাত্র থাকবে এখানে, তা কি করে হবে শুনি? এই কলকাতায় আমাদের কাজ না, অডিল কাজ। বাবা, দাদা কি পারে একলাটি? দাদার কাছে আমারও দরকার, মাঝে মাঝেই দরকার। তাহলে কি করে হয় ভাই? সমন্বয় বলে কথা, তাও আবার সভ্য ধর্মের। মন্দির, মসজিদ, গির্জে কত কি বানাতে হবে বল দেখি। হ্যাঁ, কত কাঠখড় পুড়বে, মিস্ত্রি মজুর লাগবে, কত ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, এই সবেরও দরকার হবে বই কি। টাকাও কত লাগতে পারে কে জানে। না না, টাকার জন্য কোনো ভাবনা নেই। লাখ টাকার একটা সেলফ চেক কেটে দাদা আমার সঙ্গে দিয়ে দিয়েছে, বুঝেছো? সেটা আমি তোমার নামে এখানকার যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর আরও যত টাকা লাগবে দাদা পাঠাবে। তুমি ওইসব মিস্ত্রি, মজুর, ইঞ্জিনিয়ার, কন্ডাক্টর নিয়ে এই কাজের একটা তদারকি ভার নিতে পারবে না? এই পারবনি কেন? হ্যাঁ, এই মুলুকের যত ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবই তো আমার সেনা রে ভাই। তাদের মাথা আমার কেনা না হলেও তাদের পায়ের জুতা কিন্তু আমার থেকেই কেনা। তাদের হাত পা বাঁধা আছে রে ভাই আমার কাছে। আমার কথায় রাজি হয়েই যাবে সবাই। আমার অবসর মতো তাদের দিয়ে কাজ আমি ভালোই করে নেব। হ্যাঁ, তাছাড়া পুণ্যের কাজও তো হবে নাকি? ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তার একটা ব্যবস্থা করো আজকের মধ্যেই। হ্যাঁ, আমি যেন রাতের ট্রেনে ফিরে যেতে পারি কলকাতায়। হ্যাঁ, এখন চলো ব্যাংকে, চলো তোমার নামে চেকটা জমা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে গিয়ে চলো চলো চলো। হারুর নামে লাখ টাকাটা ব্যাংকে দিয়ে সেই দিনই গোবরা কলকাতায় ফিরে গেল। সর্বধর্ম সমন্বয় মন্দির বানানোর ভার নিল হারু। ঠিক হলো, এই এলাকার যে জায়গায় সাপ্তাহিক হাট বসে, মানে দূর দূরান্ত থেকে কেনা বেচা করতে আসে যত লোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি সবাই, সেই হাটের মাঝখানেই হবে এই মন্দিরটা। আগামী রথযাত্রার দিনে দাদা হর্ষবর্ধন এসে সেই সমন্বয় মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন, এমনটাই ঠিক রইল। রথযাত্রা তিথির যথা দিবসে হর্ষবর্ধন ভাইকে নিয়ে যথাস্থানে হাজির, সব ধর্ম সমন্বয় মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন। হারুদা, ওই লাখ টাকাতেই তোমার মন্দির ফন্দির করা হয়ে গেল সব? লাগলো না আর? এই লাগবে না আর? প্রথম দর্শনেই হর্ষবর্ধন একেবারে চেক বই খুলে তৎপর। না না, আবার কিসের লাগবে শুনি? ওই টাকাতেই তো হয়ে গেছে সব।
বরং কয়েক হাজার আরো বেঁচেও গেছে। ওই যে যারা সব দেখাশোনা করবে চালাবে, ওই টাকা সুদে তাদের বেতন বাবদ সব কিছু চলে যাবে, আর কিছু তোমারে দিতে হবে না। চলো বাজারে গিয়ে ধর্মস্থানটা দেখে আসি আগে। আমাকে আবার মন্ত্রীদের মতন দ্বার উদ্ঘাটন করতে হবে তো। মন্ত্রীদের মতোই তো তোমাদের জন্য আমি ফটোগ্রাফার মজুদ রেখেছি রে ভাই। ও কিছু তুমি ভেবো না, একেবারে শহরে সেরা ফটোগ্রাফার। বাজারে গিয়ে হর্ষবর্ধন তো হতবাক। বাজারের মধ্যিখানে বৃত্তাকারে সারি সারি পায়খানা। একই হারুদা, মন্দির কই? আমার আমার সমন্বয় মন্দির, এ তো কেবল পায়খানা দেখছি দাদা। হ্যাঁ, মানে ওই প্রথমে ভেবেছিলাম ওই মন্দিরই বানাবো, শিব মন্দির। তারপর ভেবে দেখলাম সেটা মনে হয় ঠিক হবে না। সেখানে কেবল ওই হিন্দুরাই আসবে, মুসলমান খ্রিস্টান এরা তো কেউ ছায়াও মারাবে না। আর মসজিদ করলেও সেই একই কথা, ওই মুসলমান ছাড়া আর কেউ তার কাছে ঘেঁচবে না। আর গেট যে হলো সেই একই কথাই। আর যাই করতে যাই ওই তোমার ওই সভ্য ধর্ম সমন্বয়, ওইটিতে আর হচ্ছে না রে। তাছাড়া ওই পাশাপাশি ওই মন্দির মসজিদ গেট যে করলে তো একদিন দেখবি হয়তো ওই মারামারি লাটালাটিও হয়তো বেঁধে যাবে। তাই অনেক ভেবে চিনতে এই পায়খানাই বানিয়েছি। সবাই আসছে কিন্তু এখানে, আসবে আবার পরদিনও আসবে। হিন্দু মুসলমান জৈন পার্সি খ্রিস্টান কেউ বাকি থাকবে না। এধারের অর্ধেক জুড়ে ওই পায়খানা, আর ওধারের অর্ধেক জুড়ে করে দিয়েছি এক পাইস হোটেল। হাটে বাজারে যারাই আসবে সস্তায় যেন তারা দুমুটো খেতে পায়। হ্যাঁ, এধারটা পাইখানা আর ওধারটা খানা পাই, এই ব্যাপার। বাহ বাহ বাবা। টিপ্পনি কাটে গোবরা। এই দুই জায়গাতেই তুমি সব ধার্মিকের মিল পাবে রে ভাই। আহার করা আর জাহার করা, তাইতেই সভ্য ধর্ম সমন্বয় তো এইখানেই। ধর্ম আর কম্ম দুয়েরই সমন্বয় এইখানে। বলো ঠিক কিনা? যা বলেছো। বলেই হর্ষবর্ধন মুক্ত কচ্ছ হন। কাছা সামলাতে সামলাতে সামনে যেটা পড়ে সেটার দরজা খুলে সে দিয়ে পড়েন শশব ব্যস্তে। সর্বধর্মের দ্বার উদ্ঘাটন হর্ষবর্ধনই করলেন সর্বপ্রথম। শুনলেন আজকের গল্প দেশের মধ্যে নিরুদ্দেশ। রচনা শিবরাম চক্রবর্তী। গল্পের কথক শুভম মুখার্জি। হর্ষবর্ধনের চরিত্রে সুনয়ন মুখার্জি, গোবর্ধনের চরিত্রে ডক্টর মনসিজ জানা এবং হারুর চরিত্রে সৌম্যকান্তি মণ্ডল। স্ক্রিপ্টিং এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং কেউই ঠিক করে উঠতে পারছে না, বুঝলেন? তাই আমাকেই করতে হচ্ছে। আমি সৃজন সাহা। পোস্টার ডিজাইন শুভজিৎ এবং তনুশ্রী। সম্পূর্ণ অডিও ডিপার্টমেন্ট সামলেছেন, মানে একা হাতে, পুরোটা একা হাতে সামলেছেন দেবজিৎ। সমগ্র গল্পটির তত্ত্বাবধান আর্টিস্টদের ওপর ছড়ি ঘোরানো এবং সবার মাথা খেয়েছেন, মানে পরিচালনা করেছেন আর কি, ডক্টর মনসিজ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু। আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তো? করে ফেলুন, প্লিজ করে দিন। আরে করুন না। আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে শুক্রবার।